ছাত্র বিক্ষোভে সহিংস দমন-পীড়নের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায় কার্যকর করতে তাকে দ্রুত ফেরত পাঠানোর দাবি জানিয়েছে বাংলাদেশ। কিন্তু দিল্লিতে রাজনৈতিক আশ্রয়ে থাকা হাসিনাকে প্রত্যর্পণ করতে ভারতের আইনের বিভিন্ন ধারা এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। 2024 সালের কোটা সংস্কার আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র, ড্রোন, হেলিকপ্টার ব্যবহার এবং বিক্ষোভকারীদের হত্যায় উস্কানির অভিযোগে তার অনুপস্থিতিতেই তাকে দোষী সাব্যস্ত করা হয়। আদালত রায়ে বলে, অভিযোগগুলো সুস্পষ্ট ও ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন। তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, আর তা কার্যকর হতে পারে যদি নয়াদিল্লি তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। ক্রমে কর্তৃত্ববাদী হয়ে ওঠা শেখ হাসিনা 15 বছরের শাসনের পর গত বছরের অগাস্টে ভারতে পালিয়ে যান এবং তার ঘনিষ্ঠ মিত্রদের নিয়ে ভারতের রাজনীতিতে আশ্রয় নেয়। এখন তিনি দুদেশের মধ্যে এক উত্তেজনাপূর্ণ অচল অবস্থার কেন্দ্রে পরিণত হয়েছেন। ঢাকা তার অপরাধের জন্য বিচারের মুখোমুখি করতে তাকে প্রত্যর্পণের দাবি জানাচ্ছে, যদিও তিনি জোর দিয়ে বলছেন তিনি এই অপরাধ করেননি। বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানী মোবাশ্বের হাসান বলেন, গণরোষ থেকে বাঁচতে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল। তিনি ভারতে লুকিয়ে আছেন এবং তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হলো, এটি সত্যি এক ব্যতিক্রমী ইতিহাস। রাজনীতিতে শেখ হাসিনার যাত্রাপথ শেক্সপিয়রীয় আদলের এক গল্পের মতো, মর্মান্তিক ঘটনা, নির্বাসন ও ক্ষমতার আখ্যান, যা তার নিজ দেশের ইতিহাসের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। বাংলাদেশের ক্যারিসমেটিক নেতা শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা। সেই হিসেবে তিনি পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বাধিকারের সংগ্রাম প্রত্যক্ষ করার মধ্য দিয়ে জীবনের শুরুতেই রাজনীতিতে প্রবেশ করেন। কিন্তু 1975 সালের অগাস্টের রক্তক্ষয়ী একটি রাতই সত্যিকার অর্থে তাকে এই পথে নিয়ে আসে। এক নৃশংস সামরিক অভ্যুত্থানে সেনা কর্মকর্তারা ঢাকার বাসভবনে তার বাবা, মা ও 3 ভাইকে হত্যা করেন। ওই সময় শেখ হাসিনা ও তার বোন পশ্চিম জার্মানি সফরে থাকায় প্রাণে বেঁচে যান। শেখ হাসিনার জীবন ওই রাতেই পাল্টে যায় এবং তিনি 6 বছর ভারতে নির্বাসিত জীবন কাটাতে বাধ্য হন। এই সময়টি ভবিষ্যৎ এ নেত্রীর মনে ভারত রাষ্ট্রের প্রতি গভীর শ্রদ্ধাবোধ জাগ্রত হয়। অবশেষে 1981 সালে যখন তিনি বাংলাদেশে ফেরত আসেন, তখন দেশটি তার প্রতিষ্ঠাকালীন আদর্শ ধর্মনিরপেক্ষতার জন্য সোচ্চার ছিল। বাবার দল আওয়ামী লীগের হাল ধরে হাসিনা প্রতিকূল রাজনৈতিক পথে এক দীর্ঘ যাত্রা শুরু করেন। খালেদা জিয়ার সঙ্গে ক্রমবর্ধমান দ্বন্দ্বের মধ্যে তাকে গৃহবন্দিত্ব ও দমন-পীড়ন মোকাবেলা করতে হয়েছে। 1996 সালে শেখ হাসিনা তার দলকে নির্বাচনী বিজয় এনে দেন এবং প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন। ক্ষমতায় এসে তার প্রথম কাজ ছিল 1975 সালের অভ্যুত্থান এবং তার পরিবারের সদস্যদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার শুরু করার ঘোষণা দেওয়া। অবশেষে ন্যায় বিচার পাওয়ার প্রচেষ্টার সূচনা। ধর্মনিরপেক্ষ মুসলিম হিসেবে পরিচিত শেখ হাসিনা এক মেয়াদে দায়িত্ব পালন করার পর পরবর্তী নির্বাচনে খালেদা জিয়ার কাছে হেরে যান। কিন্তু 2008 সালে তিনি যখন আবার ক্ষমতায় ফেরেন, তখন তাকে এক বদলে যাওয়া নেত্রী হিসেবে দেখা যায়, যিনি ছিলেন আরও দৃঢ়, কম আস্থাশীল এবং নিজের অবস্থান চিরস্থায়ীভাবে সুরক্ষিত করতে বদ্ধপরিকর। পরবর্তী 15 বছর তিনি ক্রমেই কঠোরতার সঙ্গে বাংলাদেশ শাসন করেন এবং শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির যুগের সূচনা করেন। একই সময় তিনি ভারতকে গুরুত্বপূর্ণ সমর্থন দেন। অর্থনৈতিক ও নিরাপত্তা চুক্তির মাধ্যমে নয়াদিল্লির হাতকে শক্তিশালী করেন, যা পাকিস্তান ও চীনের সঙ্গে বৈরিতা টেনে আনে। তবে বাংলাদেশের উন্নয়নের সাফল্যের জন্য চড়া মূল্য দিতে হয়েছে শেখ হাসিনাকে। মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করেছিল যে তিনি ও তার সরকার একদলীয় ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছেন। সমালোচকেরা রাজনৈতিক সহিংসতার বাড়বাড়ন্ত, ভোটারদের ভয় দেখানো এবং গণমাধ্যম ও বিরোধী মতের ব্যক্তিত্বদের হয়রানির ক্রমবর্ধমান ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন। ভারতীয় সংবাদপত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সম্প্রতি এক সম্পাদকীয়তে মন্তব্য করেছে,
চাপ বাড়ার সঙ্গে সঙ্গে শেখ হাসিনা ভারতের উপর কোনো প্রশ্ন ছাড়াই পূর্ণ সমর্থনের জন্য নির্ভর করতে পারতেন। তবে দেশের অভ্যন্তরে তার ভাবমূর্তিতে এক আগ্রাসী দমন পীড়নের কালিমা লেগে যায়। রাষ্ট্রবিজ্ঞানী মোবাশ্বের হাসান বলেন, ক্ষমতায় থাকার জন্য তিনি ব্যাপক রক্তপাত ঘটিয়েছেন। ক্ষমতার উপর শেখ হাসিনার নিয়ন্ত্রণ আপাতদৃষ্টে অটুট মনে হয়েছিল। জনসমর্থন রয়েছে এমন বিক্ষোভ মোকাবেলা, গ্রেপ্তার ও হত্যাচেষ্টার মতো ঝড় সামাল দেওয়ার ক্ষেত্রে তিনি পারদর্শী প্রমাণিত হয়েছিলেন। কিন্তু গত বছর তরুণদের নেতৃত্বাধীন যে অভ্যুত্থান হয়েছিল তা ছিল ভিন্ন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি নিয়ে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ দ্রুতই তার পদত্যাগের দাবিতে দেশব্যাপী এক গণ আন্দোলনে রূপ নেয়। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের তথ্য অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার এক নৃশংস দমনপীড়ন চালায়, যাতে 1400 জনের মতো মানুষ নিহত হন। তবে এই রক্তপাত আন্দোলনকে দমন করতে পারেননি, বরং তা আন্দোলনকে আরও বেগবান করে তোলে, জনগণের ক্ষোভকে এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত করে, যা শেষ পর্যন্ত তার সরকারকে উৎখাত করে। বাংলাদেশের অভ্যন্তরীণ যুদ্ধাপরাধ আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতিতেই তার বিচার হয়েছে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই ট্রাইব্যুনাল গঠনে একসময় তিনি নিজেই সহযোগিতা করেছিলেন। এই আদালত হাসিনার বিরুদ্ধে মূলত বিক্ষোভ দমনে, বিক্ষোভকারীদের হত্যায় উস্কানি, বিক্ষোভকারীদের ফাঁসিতে ঝোলানোর নির্দেশ এবং বিক্ষোভ দমনে প্রাণঘাতী অস্ত্র, ড্রোন ও হেলিকপ্টার ব্যবহারের নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়। আদালত এই সিদ্ধান্তে পৌঁছেন যে তিনি ছাত্র বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ দিয়েছিলেন, যা একেবারেই সুস্পষ্ট। মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হতেই আদালত কক্ষে করতালি দিয়ে স্বাগত জানানো হয়। কেউ কেউ আবার আবেগে অশ্রুসিক্ত হয়ে পড়েন। এক দশকের বেশি সময় ধরে শেখ হাসিনা ছিলেন ভারতের সবচেয়ে অটল আঞ্চলিক মিত্রদের একজন। তার সরকার ভারত বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোকে দমনে সহায়ক ছিল, যারা বাংলাদেশের ভূখণ্ডকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে দুদেশের বিস্তৃত সীমান্ত সুরক্ষিত রাখার জন্য শেখ হাসিনার প্রশংসা করেছিলেন। এখন তার সরকারের পতন হওয়ায় নয়াদিল্লিতে বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে বলে উগ্রবাদী ইসলামপন্থী গোষ্ঠীগুলো আবার মাথাছাড়া দিয়ে উঠতে পারে। শেখ হাসিনার আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ এবং দলটির নেতৃত্ব ছত্রভঙ্গ হওয়ায় নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গভীরভাবে দ্বিধাবিভক্ত দেশের রাজনৈতিক সংস্কৃতি থেকে জাতিকে বের করে আনার জন্য এক বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। এখন প্রশ্ন হলো, শেখ হাসিনার বিদায় কি একটি বিষাক্ত যুগের অবসান ঘটাবে, নাকি কেবলই অনিশ্চয়তার এক নতুন অধ্যায়ের সূচনা করবে? সাদা কালো নিউজ।